সুপ্রিয় শিক্ষার্থী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিকল্পনার প্রকারভেদ। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ আজকের পাঠ পরিচিতি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের যে বিষয়টি অর্থাৎ অধ্যায় 3 পরিকল্পনার যে পাঠটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তা হচ্ছে পরিকল্পনার গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে সেই আলোকে আমরা দেখি যে তোমরা আজকের পাঠ থেকে পরিকল্পনার গুরুত্ব সমূহ যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে তোমরা এর থেকে যা শিখবে তা হচ্ছে পরিকল্পনার গুরুত্ব সমূহ বলতে পারবে। অর্থাৎ পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে পরিকল্পনা অর্থাৎ তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গোল স্টার প্ল্যান স্টার সাকসেস। অর্থাৎ দেখো যে একজন মানুষ প্রথমে কি করে, সে লক্ষ্য নির্ধারণ করে। তার লক্ষ্য নির্ধারণ করে, গোলকে বলা হয় লক্ষ্য। এখন সেই লক্ষ্য অর্জন করার জন্য সে কি করে, পরিকল্পনা প্রণয়ন করে এবং এই পরিকল্পনা প্রণয়নের করার পর সে সেই পরিকল্পনা অনুযায়ী কি করে, তার কাজগুলো সে বাস্তবায়ন করার চেষ্টা করে। অর্থাৎ তাকে কিন্তু করতেই হয়। এখন যখন সে তার এই পরিকল্পনা অনুযায়ী সে কাজটি করবে, নিশ্চিত সে অবশ্যই, এখানে দেখো সাকসেস লেখা আছে, অর্থাৎ সে কিন্তু সফলতা অর্জন করবে। এই মানুষটি কি করেছে, সে গোল অর্থাৎ তার লক্ষ্য নির্ধারণ করেছে, সেই লক্ষ্য অনুযায়ী সে কিন্তু পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার কাজগুলো বাস্তবায়ন করেছে, ফলে সে কিন্তু সফলতা অর্জন করতে পেরেছে, অর্থাৎ সে সাকসেস হয়েছে। এটাই কিন্তু এই চিত্রে দেখানো হচ্ছে। অর্থাৎ মূল বিষয় যে থিমটা, এই চিত্রটার মধ্যে মূল যে থিমটি সেটি হচ্ছে যে পরিকল্পনা মানুষকে সফলতা অর্জন করতে সহায়তা করে। পরিকল্পনা মানুষকে সফলতা অর্জন করতে সহায়তা করে। এখন দেখো যে পরিকল্পনার গুরুত্ব কেন আমরা বলছি পরিকল্পনা। যদি এই ব্যক্তি যদি পরিকল্পনা গ্রহণ না করত, তাহলে কি সে লক্ষ্য সরাসরি অর্জন করতে সক্ষম হতো? অবশ্যই না। কারণ কি, আমরা বলেছিলাম যে পরিকল্পনা কাকে বলেছিলাম, কখন করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, কত সময়ের জন্য করা হবে ইত্যাদি ছিল আমাদের পরিকল্পনা। এখন দেখো যে একজন মানুষ একটি শিল্প প্রতিষ্ঠানের বা একজন ক মনে করো ক কি করবে, একটা শিল্প প্রতিষ্ঠানের একটা ইউনিটের দায়িত্ব নিয়েছে। সে সারা দিন এই ব্যবসা নিয়েই চিন্তা ভাবনা করছেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে গেলে তাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী তাকে কিন্তু জনশক্তি নিয়োগ করতে হবে এবং সেই জনশক্তিকে কাজে লাগানোর জন্য সেই জনশক্তিকে প্রশিক্ষণ দিতে হবে। আবার এবং তারপরে তাকে সেই পরিকল্পনা অনুযায়ী আবার তাকে কি করতে হবে, কল কবজার যন্ত্রপাতি ইত্যাদি সংস্থাপন করতে হবে, তারপরে তাকে উৎপাদনে যেতে হবে। এখন এখানেই যদি মানুষ মনে করে যে আমার অনেক অর্থ আছে, আমি রাতারাতি একটা শিল্প প্রতিষ্ঠান গঠন করব, রাতারাতি পণ্য উৎপাদন করব, সেগুলো বাজারজাতকরণ করব এবং রাতারাতি সেগুলো বিক্রি হয়ে যাবে, আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, এটা কখনোই সম্ভব হবে না।
এখন একজন মানুষের অনেক অর্থবিত্ত থাকতে পারে, সে যদি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ না করে, সেই অর্থ কিন্তু তার কখনোই সফলতা অর্জনে সহায়ক হবে না, বরং সেই অর্থই তাকে ব্যর্থতায় পর্যবসিত করবে। এখানে দেখো যে আমরা বইয়ের দিকে তোমরা যদি একটু বইটা খুলে নাও, তাহলে দেখবে যে বইয়ে যেমন বলেছিল যে মিস্টার হাবিব, সে তার বাবার একটা ইউনিটের দায়িত্ব নিয়েছিল এবং সে বাবাকে রাত দিন ব্যবসায় যেভাবে দেখেছেন সেটা তার পছন্দ হয়নি। তার বাবা রাত দিন যে পরিশ্রম করে এটা তার পছন্দ হয়নি। এজন্য তিনি মনে করেছিলেন যে কি কি পদ নতুন কি পদ তৈরি করা যায় এবং সেখানে কিভাবে লোকজন নিয়োগ দেওয়া যেতে পারে, কিভাবে সংগ্রহ করতে হবে, পরিকল্পনা নিয়ে কাজ না করলে তিনি সমস্যায় পড়বেন। এখন মিস্টার হাবিব ভাবনা চিন্তা, মানুষ তো সব শিখে আসে না, করতে করতেই শিখবে। তিনি অভিজ্ঞ লোক নিয়োগের বিষয়টি মাথায় না নিয়ে কি করেন, তিনি তার মতো করে তার প্রতিষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা কিন্তু কখনোই সে কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হয়নি। তাহলে এখন দেখো যে পরিকল্পনা ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজ কি করা, পরিকল্পনা ছাড়া কোনো কাজ কি দেয়, বিশৃঙ্খলার জন্ম দেয়, যা প্রতিষ্ঠানকে লক্ষ্য অর্জনে ব্যাহত করে। লক্ষ্য অর্জনে অর্থাৎ এই যে গোল আছে সেই গোল অর্জন করতে কি করে, ব্যাহত করে। বিভিন্ন দিক থেকে পরিকল্পনার, তাই এখন আমরা দেখি যে বিভিন্ন দিক থেকে পরিকল্পনার গুরুত্বগুলো কি কি। এখন এই গুরুত্বের মধ্যে দেখো যে বিষয়গুলো অন্তর্ভুক্ত, প্রথমে হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থী? এখন দেখো যে প্রতিষ্ঠান, তোমার ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, সেটা একটা বৃহদায়তন কোম্পানি হতে পারে, সেটা একটা রাষ্ট্র হতে পারে। এখন প্রতিটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকতে হবে। কি থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে। পরিকল্পনার প্রধান কাজ হলো কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করা এবং ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাসপূর্বক সহজতম পন্থায় ব্যবসায়ের উদ্দেশ্য অর্জনে সহায়তা করা। এখন দেখো যে একটা প্রতিষ্ঠানের, এটা ধরি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা। আর এই মুনাফা অর্জন করা হচ্ছে তার কিন্তু মূল উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সে কি করেছে, একটা পরিকল্পনা প্রণয়ন করেছে। পূর্বে একটা পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আবার দেখো যে নির্বাহী এবং তত্ত্বাবধায়কগণ এর আলোকে বিভিন্ন ধরনের কার্য বা কর্মসূচি গ্রহণ করেছে। আবার সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য কার্যকর উপায়ে একটা সুন্দর পরিকল্পনা প্রণয়ন করে এবং সেই পরিকল্পনার আলোকে যখন প্রতিষ্ঠানটি তার যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে, সেই প্রতিষ্ঠান তাহলে কি হবে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, অর্থাৎ আমরা বলছি সেটা যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে সে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি ছিল, মুনাফা অর্জন করা। সে কিন্তু সেই মুনাফা অর্জন সহজে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে যে কোনো মানুষের, তুমি স্টুডেন্ট, তোমার মূল উদ্দেশ্য কি, ভালো ফলাফল অর্জন করা এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করা। এখন এই ভালো ফলাফল অর্জন করা এবং জীবনে সফলতা লাভ করা, এই কাজটি করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট একটি সুন্দর একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা তোমার নিজের একটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে সহায়তা দান করবে। এখন তুমি মনে করো যে কোনো পরিকল্পনা ছাড়াই তুমি যদি মনে করো যে তুমি ভালো রেজাল্ট করবে, ভালো কিছু করবে এবং একজন প্রতিষ্ঠিত সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হবে, এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমার এই উদ্দেশ্য অর্জন করার জন্য তোমাকে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনার গুরুত্ব অবশ্যই অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ২ নম্বর বিষয়টিতে যাই। ২ নম্বর বিষয়টি হচ্ছে আমাদের, দেখো যে ব্যবসায় উন্নয়ন ও
সম্প্রসারণ। প্রতিটা মানুষ চায়, কি চায়, তার যে মূলধন বিনিয়োগ করে সে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সম্প্রসারণ। সেই জন্য কি করতে হবে, যে পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে যে সকল সমস্যা ভবিষ্যতে মোকাবেলা করতে হতে পারে তা সতর্কতার সাথে বিশ্লেষণ করে তদনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ তুমি ব্যবসা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছো, সেই পরিকল্পনার মধ্যে তোমার অন্তর্ভুক্ত থাকতে হবে কি, যে যদি আমি ব্যবসায় সফলতা অর্জন করি, এই ব্যবসাটা যদি আমি ধীরে ধীরে উন্নয়ন ঘটাতে চাই, সম্প্রসারণ ঘটাতে চাই, তাহলে আমাকে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ যখন তুমি প্রাথমিক পরিকল্পনাটা তৈরি করেছো সেই সময়ে তোমাকে উন্নয়ন এবং সম্প্রসারণের কথাটা চিন্তা করেই তোমাকে কিন্তু পরিকল্পনাটা প্রণয়ন করতে হবে। তাহলে দেখো যে এই জন্য তাহলে তোমার ভবিষ্যতে এই পরিস্থিতি যখন আসবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়াও দেখো যে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ের ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর করে এর কার্যকলাপ সম্প্রসারণ এবং উন্নয়নটা কিন্তু সহজ হয়। অর্থাৎ তুমি পরিকল্পনা প্রণয়ন করার সময় কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলে যে আমি যা উৎপাদন করছি, আমি যা বিক্রয় করব, সেই জাতীয় পণ্য বাজারে অনেকগুলো আরো থাকতে পারে, সেই জাতীয় প্রতিষ্ঠান অনেক থাকতে পারে। এখন তাদের সাথে কিভাবে আমি প্রতিযোগিতা মোকাবেলা করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাবো, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ করব। এখন এটাই হচ্ছে তোমার পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন যদি বলা হয় যে মিস্টার আপেল একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেছিল এবং ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার সময় তিনি যে পরিকল্পনা প্রণয়ন করেছিলেন সেই পরিকল্পনার মধ্যে ভবিষ্যতে কিভাবে সেই পরিকল্পনাটি আরো ব্যাপকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, এই জন্য বিভিন্ন বিষয় সে অন্তর্ভুক্ত করেছিলেন। এখন এখানে দেখো যে এখানে এই বিষয়টির অন্তর্ভুক্ত করেছিলেন, কি কি করেছিলেন, উন্নয়ন এবং সম্প্রসারণের কথা তিনি চিন্তা করে এখানে কিন্তু ভূমিকা পরিকল্পনার ক্ষেত্রে সে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। তারপরে দেখো ৩ নাম্বার হচ্ছে কি, ব্যয় ও অপচয় হ্রাস। আমরা বলেছিলাম যে পরিকল্পনা কি, সংজ্ঞায় কি বলেছিলাম, কখন করা হবে, কিভাবে করা হবে, কতজন শ্রমিকের দ্বারা কাজ করা হবে, কতটুকু কি পরিমাণ কাঁচামাল ব্যয় করা হবে, কত ঘন্টা ব্যয় করা হবে, সবকিছু কিন্তু আমরা আগেই চিন্তা ভাবনা করে পরিকল্পনা তৈরি করেছিলাম। এখন দেখো যে কার্য বাস্তবায়ন করতে গিয়ে, তাহলে এখন দেখো যে আমরা বলেছিলাম কখন করা হবে, কতজন শ্রমিক কাজ করবে, কি পরিমাণ কাঁচামাল সেখানে ইউটিলাইজ করা হবে, কতদিন কাজ করবে, এগুলো সব যখন আমার নির্ধারণ করা আছে, এই নির্ধারিত কাজটা যখন আমি বাস্তবায়ন করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার কি ব্যয় বেশি হবে, অতিরিক্ত কোনো ব্যয় হওয়ার সুযোগ আছে, অতিরিক্ত অপচয় হওয়ার কোনো সুযোগ আছে? অবশ্যই কিন্তু কোনো সুযোগ থাকছে না। এই জন্যই এখানে বলা হচ্ছে দেখো যে আগে থেকে চিন্তা ভাবনা করে কাজ শুরু করা হলে সেক্ষেত্রে বাহুল্য ব্যয় অনেকাংশে হ্রাস পায়। এছাড়া প্রতিষ্ঠানের সকল পর্যায়ে যদি বাজেট থাকে এবং বাজেটের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হয়, তাহলে দেখো যে মিতব্যয়িতা অর্জন সহজ হয়। এর জন্য জনশক্তি ও অন্যান্য উপকরণের অপচয় হ্রাস করতেও পরিকল্পনা সাহায্য করে। কেন সাহায্য করে আমরা বলছি, যে পরিকল্পনা আমি করার সময় আমি বলেছিলাম আমার প্রতিষ্ঠানে এতজন শ্রমিক কাজ করবে, এত ঘন্টা কাজ করবে, এই পরিমাণ কাঁচামাল ইউটিলাইজ করা হবে, সবকিছু আমার নির্ধারিত আছে। এখন কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার অতিরিক্ত কোনো ব্যয় হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। তাহলে কি হচ্ছে, পরিকল্পনা কি করছে, অপচয় ব্যয় অপচয় হ্রাস করতে সহায়তা করছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে ৪ নাম্বার বিষয়টি। ৪ নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের যে উপকরণাদির কার্যকর ব্যবহার। উপকরণাদির কার্যকর ব্যবহার। উপকরণাদির কার্যকর ব্যবহারটা বলতে আমরা কি বুঝি, যে অর্থাৎ দেখো যে যে কোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনে
এতে নিয়োজিত মানবীয় এবং বস্তুগত উপকরণাদির কার্যকর ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলেছিলাম যে ম্যান, মেশিন, যন্ত্রপাতি, মানি, হ্যাঁ, ইত্যাদি এগুলো সবগুলোই কিন্তু উপকরণ। এগুলো সবগুলোই উপকরণ। এখন এই উপকরণগুলো যদি আমি সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে এগুলো এই উপকরণগুলোকে ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে আমি কি সফলতা অর্জন করতে পারবো? অবশ্যই কিন্তু সফলতা অর্জন করব। প্রিয় শিক্ষার্থী, দেখো যে পরিকল্পনা কিন্তু বলাই হয়েছিল যে এতজন শ্রমিক কাজ করবে, এই পরিমাণ কাঁচামাল, এই পরিমাণ যন্ত্রপাতি, এই এত ঘন্টা এই যন্ত্রপাতিগুলো ইউটিলাইজ করা হবে। তাহলে সবগুলোই কিন্তু আমার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী কিন্তু আমি আমার উপকরণাদি ব্যবহার কার্যকর ব্যবহারটা নিশ্চিত করেছি কার আলোকে? পরিকল্পনার আলোকে। সুতরাং আমার কিন্তু এখানে জটিলতার কোনো সুযোগ থাকছে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো এর ফলশ্রুতিতে যে প্রতিটি উপকরণের কর্মদক্ষতা কিন্তু বাড়বে, কর্মদক্ষতা বাড়বে। আর দক্ষতার উন্নয়নেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনকে সহজ করতে পারে। অর্থাৎ প্রতিটা সেক্টর যখন তার কাজগুলো, অর্থাৎ প্রতিটা উপকরণ যখন আমি কার্যকরভাবে ব্যবহার করবে, তাহলে সবগুলো উপকরণে যখন কার্যকরভাবে ব্যবহারটা নিশ্চিত হয়ে যাবে, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেই প্রতিষ্ঠান তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আছে, অর্থাৎ যে মুনাফা অর্জন আছে, সেই মুনাফা অর্জনটা সে সহজে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটাও বলতে পারি যে উপকরণাদির কার্যকর ব্যবহার শুধুমাত্র পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে চিহ্নিত হতে পারে। তারপরে দেখো ৫ নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের সঠিক কার্যধারা অনুসরণ। সঠিক কার্যধারা বলতে আমরা কি বুঝি? সঠিক কার্যধারা আমরা তাকেই বলি, কাকে বলি? যে পরিকল্পনা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমের একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। তাহলে কি? যে পরিকল্পনা কি করে? যে একটি প্রতিষ্ঠানের সুস্পষ্ট কি হচ্ছে? কার্যক্রমের রূপরেখা প্রদান করে। আর প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, আমরা এই কথাগুলো বারবার বলেছিলাম, কিন্তু দেখো যে সবগুলো কিন্তু পরিকল্পনার অধীনে, সবগুলো কিন্তু পরিকল্পনার অধীনে, এবং এই পরিকল্পনার অধীনে থেকেই কিন্তু তারা তাদের আগাম করণীয় সম্পর্কে সহজেই জানতে পারে। আমি উৎপাদন বিভাগে আছি, আমাকে এই কাজটা করতে হবে। আমি বাজারজাতকরণ বিভাগের দায়িত্বে আছি, আমাকে এই কাজটা করতে হবে। কারণ কোথায়, কেন করতে, কিভাবে করতে হবে সেটা আমার পরিকল্পনা আমাকে বলে দিয়েছিল যে এভাবে এই কাজটা তোমাকে করতে হবে। আমি কর্মী ব্যবস্থাপনা বিভাগে গেছি, আমাকে কর্মী নিয়োগ করতে হবে, আমাকে কোন পদ্ধতিতে কর্মী নিয়োগ করতে হবে সেটা কিন্তু আমার পরিকল্পনার মধ্যে নির্দিষ্ট করে দেয়া আছে। তাহলে দেখো যে এতে কি হবে? যে মানসিক প্রস্তুতি সহকারে কার্য সম্পাদন সহজ হবে। মানসিক প্রস্তুতি সহকারে কার্য সম্পাদনটা সহজ হবে। কারণ আমাকে আর বাড়তি কোনো চিন্তা করতে হবে না, নতুন করে কোনো পরিকল্পনা তৈরি করতে হবে না। আমার পরিকল্পনায় কি আছে? আগেই আমার পরিকল্পনা আমাকে সঠিক কার্যধারা অনুসরণ করার জন্য নির্দিষ্ট করে দিয়েছে যে তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় কি? যে সঠিক কার্যধারা অনুসরণ করা। সঠিক কার্যধারা অনুসরণ করাটা হচ্ছে পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের দেখো ৬ নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে ব্যবস্থাপনার অন্যান্য কাজ বাস্তবায়ন। দেখো যে পরিকল্পনা কি করে? পরিকল্পনার প্রথম কাজ, ব্যবস্থাপকের প্রথম কাজ কি? পরিকল্পনা। আর সর্বশেষ কাজ কি বলেছিলাম আমরা? নিয়ন্ত্রণ। এখন ব্যবস্থাপক যখন কোনো পরিকল্পনা প্রণয়ন করে, এই পরিকল্পনার সাথে সাথে কিন্তু তার অন্যান্য কাজগুলো সহজে বাস্তবায়ন হয়ে যায়। যেমন আমরা বলেছিলাম যে পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনা তার কোনো কাজেই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে না। যেমন সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সঠিকভাবে সম্পাদন করা তখনই যাবে যখন সেটা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত, পরিকল্পনা অনুযায়ী করা হবে। আর যদি পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপক কোনো কাজ না করে, তাহলে সে এই কাজগুলো সে, অর্থাৎ সংগঠন কাঠামো,
কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো সে বাস্তবায়ন করতে পারবে না। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের সঠিক বাস্তবায়নের একটা দিক নির্দেশনা প্রদান করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পরিকল্পনার গুরুত্ব, এই বিষয়টি শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা এই পরিকল্পনার গুরুত্বটাকে অনুধাবন করতে পারি এবং সেই অনুপাতে যদি আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, এখানে যে পরিকল্পনার যে গুরুত্ব আছে সেই বিষয়টি আমরা সহজে কিন্তু বুঝতে সক্ষম হয়েছি, যে পরিকল্পনা ছাড়া কোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে না বা পারবে না। তাই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, ব্যবসায় উন্নয়ন ও সম্প্রসারণ, ব্যবসায়ের অপচয়ের ব্যয় এবং অপচয় হ্রাস, উপকরণাদির কার্যকর ব্যবহার, সঠিক কার্যধারা অনুসরণ এবং ব্যবস্থাপনার অন্যান্য কাজ বাস্তবায়ন, এগুলো সবগুলোই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ছাড়া কোনো প্রতিষ্ঠান তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, অর্থাৎ যে গোল আছে, সেই গোল সে অর্জন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নিই যে একটি চিত্র দেখো, যে আইডিয়া, কম্পিটিটরস, বিজনেস প্ল্যান, তারপর ম্যানেজমেন্ট, তারপর প্রজেক্ট, টিম, মার্কেট, অপরচুনিটি, এই বিষয়গুলো দেখো, যে এই সবগুলো বিষয় যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখো যে পরিকল্পনার যে গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো কিন্তু সহজেই আমরা অনুধাবন করতে পারবো। এই চিত্রটাই কিন্তু তোমাকে অনেকটা অনেকটা যে পরিকল্পনা ছাড়া যে সফলতা অর্জন করা যাবে না সেটা। তো এই যে বিজনেস প্ল্যান, এখানে ম্যানেজমেন্টকে কি করতে হয়, আইডিয়া থেকে কম্পিটিটরস যারা আছে তাদের সাথে, তারপর স্ট্র্যাটেজি, তার অর্থাৎ কৌশল, অপরচুনিটি সুযোগ, মার্কেট অর্থাৎ যে যে মার্কেটের কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে টিম ওয়ার্কের কথা বলা হচ্ছে, তারপর প্রজেক্ট প্রকল্পের কথা বলা হচ্ছে। এই যে আইডিয়া, এই সবগুলো মিলেই কিন্তু যে ব্যবস্থাপককে একটা বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যান বাস্তবায়ন করার জন্যই কিন্তু তাকে পরিকল্পনা করতে হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের উপরেই কিন্তু তার কিন্তু সব থেকে সবকিছু সফলতা ব্যর্থতা সবটাই কিন্তু নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটি চিত্র দেখি। এই যে এখানেও দেখো যে প্রজেক্ট সাকসেস, অর্থাৎ আমার পরিকল্পনা কখন সফলতা অর্জন করবে। দেখো প্ল্যানিং, তারপর কি আছে কমিউনিশন কমিউনিকেশন, তারপর স্কিল, তারপর টুলস, তারপর হলো প্রসেস, তারপর ম্যানেজমেন্ট, তারপর টিম ওয়ার্ক। এই দেখো, এই এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে, এটাও কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন, অর্থাৎ একটা পরিকল্পনার যে গুরুত্ব আছে, কখন সেই প্রজেক্টটা সাকসেস হবে, যদি পরিকল্পনা তার এই কাজগুলো সবগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা আজকের যে পাঠ, অর্থাৎ পরিকল্পনার গুরুত্ব যে আমরা আলোচনা করলাম, সেখান থেকে তোমাদের বাড়ির কাজ কি হতে পারে। দেখো, আজকের বাড়ির কাজ পরিকল্পনার গুরুত্বগুলো কি কি, অর্থাৎ যে 6টি গুরুত্বের কথা বলেছি সেগুলো, এবং 2 নম্বর হচ্ছে পরিকল্পনার গুরুত্বগুলো তোমরা কিভাবে বিশ্লেষণ করবে। এটা তোমরা কি হচ্ছে আমার কথা শোনার পর নিজেরা একটু বই থেকেও আরো ভালো করে ডিটেলস দেখে নিবে, তাহলে তোমরা কিন্তু সহজে এই গুরুত্বগুলো বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী ক্লাসে আমরা যা পড়াবো সেটি হচ্ছে পরিকল্পনার সীমাবদ্ধতা অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে গিয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, সেটি হচ্ছে আমাদের পরিকল্পনার সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থী, এই পরিকল্পনার সীমাবদ্ধতা থেকেও কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে। তাহলে আগামী ক্লাসে আমরা এটা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের কাজ আছে যে এই পরিকল্পনার সীমাবদ্ধতাটা একটু নিজেরা দেখে রাখবে।
আমি যখন বুঝাবো তখন যদি তোমরা নিজেরা দেখে রাখো, তোমাদের বুঝতে খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।